এবার ঋতব্রত শিবিরে ভাঙন, মমতার এক চালে কূপকাত্রিত, অবশেষে বিদ্রোহীরা ফিরছে কালীঘাট তৃণমূলে। এবার ঋতব্রত পন্থীর এক বিধায়ক কালীঘাটে সরাসরি নিজের গাড়ি করে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তাই মনে করা হচ্ছে এই বিধায়কের মাধ্যমেই ঋতব্রত শিবিরে প্রথম ভাঙন সৃষ্টি হয়। শোনা যাচ্ছে কমপক্ষে 15 থেকে 20 জন বিধায়ক খুবই তাড়াতাড়ি মমতার তৃণমূলে ফিরে। এর পেছনের আসল কারণ হলো বিজেপি ভোটে জেতার আগে এক ধরনের কথাবার্তা বলেছে, আর ভোটে জেতার পরে আরেক ধরনের কথাবার্তা বল। 3 মাস ধরে তো অন্নপূর্ণ নিয়ে সেই রকম তুলকালাম চলছে, এই মাসে একজনকে দিয়েছে, অন্যজনকে দেয় নাই। তাই এবার নারী আন্দোলন শুরু হবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু আসলে জানেন না যে মুখ্যমন্ত্রী পদের গুরুত্বটা কি, উনি জানেন না যে উনি সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে। তিনি এসব না জেনে যে কথা বলছেন, সব কথাতে হচ্ছে সংবিধান বিরোধী, দায়িত্ব জ্ঞানহীন এবং দেশকে বিভাজন করার পরিকল্পনা। ও দর্শক, নতুন আরেকটা নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ও দর্শক, ঋতব্রত পন্থী এক বিধায়ক কালীঘাটে সরাসরি নিজের গাড়ি করে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তাই মনে করা হচ্ছে এই বিধায়কের মাধ্যমেই ঋতব্রত শিবিরে প্রথম ভাঙন সৃষ্টি হয়। কে সেই বিধায়ক, কোথাকার বিধায়ক, তিনি কি বললেন জানাবো এই ভিডিওতে। ও দর্শক, 21শে জুলাই প্রথম এই আভাস পাওয়া গিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম 21শে জুলাই কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিচুতলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ঢল নেমে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নবান্নের সময় 14 তলায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে সভার স্থান ঠিক করে আসে। তাদের বৈঠকে পুলিশি পাহারা দেয়া, সমস্ত ধরনের সরকারি সুবিধাও দেয়া হয়। সভা মঞ্চ তৈরি করতে কোনো রকম বাধা বিপত্তির সামনে তাদের পড়তে হয়নি। এমনকি তাদের সঙ্গে দক্ষ কলকাতার সংগঠকরা ছিলেন। কারা নেই সেই সংঠকদের এর তালিকায় মদন মিত্র থেকে শুরু করে, ববি হাকিম থেকে শুরু করে, অরূপ বিশ্বাস, জাবেদ আহমেদ খান, একাধিক দক্ষ সংগঠক নিজেদের এলাকায়, যারা চাইলেই সভা মঞ্চ থেকে শুরু করে সভার এলাকা ভরে দিতে পারত। এই সমস্ত বিধায়করা যদি নিজেদের এলাকায় হুইপ জারি করতেন তাহলে সেই সভা উপচে পড়ত। তাহলে এই বিধায়করা ব্যর্থ হলেন কেন? ব্যর্থ হলেন ওই একটাই কথা দিয়ে, ছবি সরে যাবে বন্ধু, সেদিন খেলা হবে। এরা বুঝতে পেরে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই হাজার চেষ্টা করেও সবাই লোক আন যাচ্ছে না। আর সেদিন সবাই লোক আসেনি, এটা তো বোঝা গেল। তার কারণ নিচতলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসটা করে বাকি নেতাদের মূল্য তাদের কাছে নেই, তাই সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় হয়নি। কিন্তু 65 জন বিধায়কের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন যে আমার সঙ্গে 65 জন বিধায়ক রয়েছে, আমরা সবাই তৃণমূল। দলের নাম, দলের তহবিল, দলের প্রতীক সব আমাদের। কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেটা প্রমাণ করতে বারে বারে ব্যর্থ। কালীঘাট পঞ্চ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 6 জুলাই নিজেদের পক্ষ থেকে সমস্ত তথ্য দিয়ে এসে দাবি করেছেন যে এই দল, আমাদের দল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেয়া হলেও তারা বারংবার ডেট ফেল করছে, দিতে পারছে না। 25 তারিখ লাস্ট ডেট চলে গেছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে পারেনি যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। সুতরাং আগামী দিনে তারা যে আসল তৃণমূল কংগ্রেস সেটা বলার জায়গায় তারা থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্ন। এই প্রশ্ন যখন উঠছে তখনই 21শে জুলাই সভা হলো। এই সভা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেয়া যাবে যে দেখো আমরাই আসল। সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নিজের কর্মীরা, এবং একই সাথে সেই সভাতে 32 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা ঋতব্রতপন্থী হয়েছেন, ওই 65 জনের মধ্যে 32 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অনুপস্থিত ছিলেন। এবং আমরা বারবার আমাদের চ্যানেলে বলেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মেনে নিতে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে জিতে আসা অনেক বিধায়ক, তাদের বক্তব্য যে ঋত বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছে। সিপিএম থেকে এসেছেন তৃণমূল কংগ্রেস, ঠিকভাবে করেননি, তাকে নেতা হিসেবে কেন মেনে নেবে? পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে জয়লাভ করেছে, সেই বিজেপির বি টিম হিসেবে বিধানসভায় কাজ করছেন। বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে এই বালিশচাটা তৃণমূল। ফলে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জিতে এসেছেন, যারা বিধায়ক হয়েছেন, তারা কোথাও না কোথাও বুঝতে পারছেন যে নিজের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা একেবারে শূন্য হচ্ছে। নিজেদের মধ্যেই একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল ঋতপন্থী তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। আর মনে করা হচ্ছিল খুব দ্রুত ভাঙন ঘটবে, এবং সেই ভাঙনের শুরু গতকাল হয়ে গিয়েছে। ঘটনাচক্রে আজ আগস্ট মাসের প্রথম রবিবার, এবং আগস্ট মাসের প্রথম রোববারকেই বলা হয় বন্ধু দিবস, ফ্রেন্ডশিপ ডে, বন্ধুত্বের দিন। আর এই বন্ধুত্বের দিনেই এমন একটি খবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে সকালবেলা পাবেন যা তার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কি যাদের বন্ধু মনে করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তালিকা থেকে একে একে বন্ধু কেটে এনে নিজের বন্ধু তালিকায় যোগ করেছিলেন, সেরকমই একজন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছেন। এবং সেই বিধায়ক বসিরহাট উত্তরের মোহাম্মদ তৌসিফুর রহমান, তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই ভিডিও, সেই দৃশ্য দেখাবো। তার আগে
তৌসিফুর রহমান নিজের ফেসবুকে কি পোস্ট করেছেন, তিনি নিজের ফেসবুক পোস্টে লিখছেন, আমি আগেই বলেছিলাম দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গেই থাকব। মোহাম্মদ তৌসিফুর রহমান, বসিরহাট উত্তর বিধানসভা। আর এটা তিনি পোস্ট করেছেন কবে? এটা তিনি পোস্ট করেছেন গতকাল তিনি এটা পোস্ট করে বলেছেন, অর্থাৎ 1 আগস্ট নিজের ফেসবুকে তৌসিফুর রহমান এটা পোস্ট করে বলেছেন। অর্থাৎ তৌসিফুর রহমান ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 65 বিধায়কের প্রথম বিধায়ক, যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন, এবং এই তালিকাটা আরো দীর্ঘ হবে। তার কারণ সুখে নেই, ভালো নেই। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা হাতে গোনা 7 জন বিধায়ক, যারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হয়েছে, তারা চাইছে যে না, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের হয়েই তারা বিরোধী দলটা করবে, আসলে বিজেপি হিসেবে কাজ করবে। কিন্তু 50-এর বেশি বিধায়ক অখুশি, বেশি বিধায়ক নিজেরা আত্মজ্ঞানীতে ভুগছেন, এলাকায় মানুষের সঙ্গে দেখা করতে পারছেন না শুভানুদ্দায়ী, বা নিজেদের ঘনিষ্ঠ মহলের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে যেই সিদ্ধান্ত তারা নিয়েছেন, মৃত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে সেই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত বলাই বাহুল্য তৌসিফুর রহমানের দেখানো পথে হেঁটে আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে অন্ততপক্ষে 15 থেকে 20 জন বিধায়ক কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চলেছেন বলেই খবর। আর এখন দেখুন তৌসিফুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ঠিক কি বললেন দেখলেন। অর্থাৎ তৌসিফুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিজের গাড়ি করে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে ধরলেও তৌসিফুর রহমান সে অর্থে কথা বলতে চাননি, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছিলেন নিজের ফেসবুক পোস্টেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেই থাকব। সুতরাং তৌসিফুর রহমান হয়তো একটা বিরাট গোষ্ঠী, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মধ্যে অস্বস্তি অনুভব করছে, যারা মনে করছে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, যারা মনে করছে তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে ভোট যুদ্ধে জয়লাভ করে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া অনুচিত হয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে তৌসিফুর রহমান কালীঘাটে আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, ফেসবুকে নিজের কথা বললেন। আর এই কথা আগামী দিনে যে কথা বললাম, আরো অন্তত পক্ষে 15 থেকে 20 জন বিধায়ক খুব দ্রুততার সঙ্গেই আগস্ট মাসের মধ্যেই বলবে। তারপর পুজোর সিজনটা যেতে দিন, এরকম কথা অনেকেই বলবে। শুধু বিধায়ক নয়, আরো লাইনে আছে 14 জন সাংসদ। কি হতে চলেছে সেই 14 জন সাংসদের সঙ্গে? কারা ফিরতে পারেন, কারা আলোপ আলোচনায় বসেছেন কালীঘাটের সঙ্গে, দেখাবো আমাদের অন্য পর্বে। পরিবর্তন বিজেপির ক্ষমতা বলবো। বিজেপির ক্ষমতা ভোটে জেতার আগে এক ধরনের কথাবার্তা, আর ভোটে জেতার পরে আরেক ধরনের কথাবার্তা। ভোটে জেতার পরে 3 মাস ধরে তো অন্নপূর্ণ নিয়ে তো তুলকালাম চলছে। এই মাসে একে দিত, একে দিনা, ওকে দিত কে দিনা, এ বাতো এ পাবে, এ পাবে। তো যার পাওয়ার দরকার সে পাচ্ছে না, যে পাওয়ার দরকার নেই সে পাচ্ছে। আর এই আগস্টে তো খবরই নাই, এবার নারী আন্দোলন শুরু হবে, তারপরে হলো রেশন কার্ডের চোখ পড়েছে। পাকা বাড়ি থাকলে রেশন কার্ড বন্ধ, বাইক থাকলে রেশন কার্ড বন্ধ। আজকাল তো গরিবরাও লোন নিয়ে বাইক কেনে ব্যবসা করার জন্য, ঘুরে ঘুরে এটা ওটা বিক্রি করার জন্য। রেশন দপ্তরেও এবার হাত পড়লো, আর অটোটো তো শুরু থেকেই পেটে পড়ে গেছে। তারপরে এই যে গত 1 মাস ধরে চারিদিকে নারী মেয়ে এত ধর্ষণ হচ্ছে, কি হচ্ছে? কেউ ধরা পড়ছে। তাহলে বিজেপির ক্ষমতা, এইগুলোই তো বিজেপির ক্ষমতা দেখাচ্ছে। তো আমাদের দিদি চোর ছিল, ছেচোর ছিল, যাই ছিল, কিন্তু কোনোদিন কিন্তু কারোর চোখে জল আসতে দেয়নি, বা কারোর পেটেও লাথি মারেনি। গরিবের কিন্তু সবসময়, গরিব কেন, হিন্দু গরিব বড়লোক সবাইকে সমান চোখে দেখেছে দিদি, কিন্তু কখনো ভেদাভেদ করেনি। সব জাতকে একরকম ভাবে দেখেছে। যারা ভোটে জেতার পরে ওয়েগেরুয়া রং গেরু আবির মেখে লাফালাফি করছিলে, তারা এখন কোথায় লাফালাফি করো? পরিবর্তন ভালো লাগছে না, পরিবর্তন আনতে চেয়েছিলে, নাচো। এখনো নাচো, সব খুলে নাচো, পরিবর্তন ভালো লাগছে না। ভালো লাগছে তো দেখো এবার কে ভালো ছিল, আগে ভালো ছিল না, এখন ভালো আছে, এখন সবার গরিবের পেটে লাথি মারছে।